বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। সেটা হচ্ছে টাইপ ভিত্তিক ভাবে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতেছিলাম। আজকে আমরা যে টাইপের সৃজনশীলের সমাধান করব সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কিত গাণিতিক সমস্যা। তো চতুর্থ অধ্যায় থেকে মোস্ট একটা টাইপের সৃজনশীল এসে থাকে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে নাকি চলবে না, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। তো এরকম যদি প্রশ্ন আসে তো সেটা আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়ে কয়েকটা সৃজনশীল আমরা সমাধান করব বিভিন্ন টাইপের, মানে এই টাইপ থেকে যে যে রকম ভাবে প্রশ্নগুলো আসে সেইভাবে আমরা করবো এগুলা। তো প্রথম যে প্রশ্নটা 1 নাম্বার, এই প্রশ্নটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। দেখো এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, একটা বস্তু এখানে এ পজিশন, বি পজিশন এবং সি পজিশনে আসবে, ঠিক আছে। এখানে বলছে যে চিত্রে বস্তুটিকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। বস্তুর ভর হচ্ছে 5 কেজি। একটা বস্তুর ভর 5 কেজি, সেটাকে এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো এবং সেটা ভূমি থেকে 60 মিটার দূরে রয়েছে বা উপরে রয়েছে। এখানে এবি সমান 1/4 ইন্টু এসি। তো এবি সমান কত দেখো, 1/4 ইন্টু এসি মানে 60, ঠিক আছে। এইভাবেই থাকবে কিন্তু, এবং আমাদের কিন্তু এইভাবেই বের করতে হবে মানগুলা। আমরা দেখো এখানে মানটা হিসাব করি, 1 ভাগ কত 4 ইন্টু 60, তার মান কত হবে? এটার মান হবে 15, তাই না? যে 15 হলো, তার মানে এবির মান হচ্ছে 15, আর নিচে আছে বিসি, বিসিটা হলো তাহলে কত 45। এখন দেখো এখানে যে তথ্যগুলো আমরা পেলাম সেগুলো এখানে লিখলাম, যে বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছিল কিনা গাণিতিক ভাবে মূল্যায়ন করো। মানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে কিনা, কোথায়? বি বিন্দুতে এবং সি বিন্দুতে, ঠিক আছে। বি বিন্দুটা আছে ভূমি থেকে 45 মানে 45 মিটার উপরে রয়েছে, এবং সি হচ্ছে ভূমিতে রয়েছে সরাসরি। ওকে, এখন দেখো এখানে আমরা বস্তুর ভর পেলাম কত, 5 কেজি। এবি সমান কত, 15 মিটার। কিভাবে পেলাম এটা তো ব্যাখ্যা করলাম। বিসি সমান কত, 45 মিটার, আর এসি মানে 60 মিটার। আর অভিকর্ষ ত্বরণ এটা কিন্তু মুখস্থ, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মুখস্থ রাখতে হবে, দেওয়া না থাকলে এটা নিতে হবে। এখন আমরা বি বিন্দুতে মোট শক্তি বের করব। এখন দেখো বি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে। তো বি বিন্দুটা মনে আছে যে বি বিন্দু, দেখো এই যে ভূমি থেকে কত 45, তাই না? বি বিন্দু হচ্ছে এখানে দেখো 45 মিটার রয়েছে উপরে, তাই না? এই যে বি বিন্দু ভূমি থেকে, অর্থাৎ সি বিন্দু থেকে বি বিন্দু হচ্ছে 45 মিটার উচ্চতায় রয়েছে। আর এখানে এ বি বিন্দুর দূরত্ব কত, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত, এখানে আমরা হিসাব করে দেখলাম 15 মিটার। এই যে এখন এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এখন বি বিন্দুতে মোট শক্তি বের করব। মোট শক্তি দেখো, মোট শক্তি বের করার জন্য আমাদের বিভব শক্তি এবং গতি শক্তি লাগবে। বস্তুটা প্রথমে ছিল এ বিন্দুতে, এ বিন্দু থেকে পরে বি বিন্দুতে আসছে, তাই না? তো বি বিন্দুতে যখন আসবে তখন গতি শক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। একটু খেয়াল করি, এখানে গতি শক্তি বের করার জন্য আমাদের তো বেগ লাগবে, বেগ বের করতে হবে। এখন বস্তুটা যখন এ বিন্দুতে ছিল, তো এই থেকে যখন বি বিন্দুতে আসবে তখন তার বেগ কত হবে? বি বিন্দুতে এসে এ বিন্দুতে যখন ছিল, দেখো এটা স্থির অবস্থায় ছিল, তখন তার কোনো বেগ ছিল না। যখন বি বিন্দুতে আসলো তার একটা বেগ তৈরি হবে, ঠিক আছে। দেখো এ বিন্দুতে বেগ তো 0, ঠিক আছে। তাই আমরা জানি ভি স্কয়ার সমান কত, ইউ স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে। এখন যেহেতু এ বিন্দুতে তার আদি বেগ 0 ছিল, তার মানে এখানে 0 যদি বাদ দিয়ে দিই তাহলে কত 2gh থাকে। এর জন্য এখানে ভি স্কয়ার সমান 2gh লেখা হয়েছে। এখন h এর মান কত? h এর মান হচ্ছে 15। কথা হচ্ছে ভাই 15 কেন দিলেন? এখানে তো সি থেকে বি এর দূরত্ব আমরা দিতে পারতাম। শোনো, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গতিশক্তি যখন আমরা বের করব, তখন বস্তুটার আদি অবস্থান এবং শেষ অবস্থান দেখতে হবে। আদি অবস্থান কোথায়? এ বিন্দুতে। শেষ অবস্থান কোথায়? বি বিন্দুতে। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? 15 মিটার। এর জন্য এখানে 15 মিটার দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে সবসময় ভূমি থেকে উচ্চতা দেখতে হয়, মানে ভূমি হচ্ছে বি, সি থেকে বস্তুটা কত উপরে সেটা দেখতে হয়। আবার বলি, যদি আমরা গতিশক্তি বের করি তাহলে বস্তুটার আদি অবস্থান, যেমন এখানে আদি অবস্থান এ, শেষ অবস্থান বি, এর মধ্যবর্তী দূরত্ব দেখতে হবে। আর বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটার ভূমি মানে সি থেকে বস্তুটা কত উপরে রয়েছে, যেমন বি বিন্দুতে রয়েছে, কত উচ্চতায় রয়েছে সেটা হিসাব করতে হয়। এই জন্য দেখো এখানে আমরা 15 দিলাম, কারণ বস্তুটা এ থেকে বিতে আসলো এবং এ থেকে বি দূরত্ব হচ্ছে 15।
এখন দেখো এটা গুণ করে কত হলো, গুণ করে হচ্ছে 294 হলো। এরপর এটাকে আমরা রুট করব, দেখো মানে ওই পাশে স্কয়ার আছে তো এটাকে রুট করে দিলাম। রুট করলে কত হয় 17.15। এটাকে যদি আমরা রুট করি মানে সরি এটা আছে কত ছিল 294 রুট করলে কত হয়, এই যে মানটা আসে। এস থেকে ডি করলে 17.14 এরপর দেখো 6 আছে, এই জন্য 145 লেখা হয়েছে যেটা। এখন দেখো গতিশক্তি কত হবে, কাইনেটিক এনার্জি, মানে টিবি বলতে আমরা বি বিন্দুতে কাইনেটিক এনার্জি, তোমাদের বইয়ে দেখো গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই আমিও এখানে টি দিয়ে প্রকাশ করেছি। টিবি দ্বারা বোঝাচ্ছে যে বি বিন্দুতে গতিশক্তি কত, সূত্র হাফ এম ভি স্কয়ার, হাফ এম, এম এর মান 5 আর ভি স্কয়ার, ভি তো মান এটা। এখন এটাকে আমরা হিসাব করব, দেখো যেমন দেখো ভিটাকে যদি স্কয়ার করে দিই একবার, তাহলে এটা হলো যেটা হবে তার সাথে 5 গুণ করব এবং যা হবে তাকে 2 দিয়ে মনে করো নিচে ভাগ না 2 দিয়ে ভাগ করলাম, কত 735 আর 735 জুল হলো। এখন এই বি বিন্দুতেই আমাদের বিভব শক্তি বের করতে হবে। বি বিন্দু মানে এই যে ভূমি থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব কত 45 মিটার। তো বিভব শক্তি সবসময় ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে সেটা হিসাব করা হয়। তো বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে, দেখো এখানে 45 মিটার আছে। এখন ভি সমান কত হবে, এম, এখানে ভিবি মানে কি, ভিবি ভি হচ্ছে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি, এমজিএইচ, এমজিএইচ মানে বিসি, বিসি উচ্চতা কত 45 মিটার, গুণ করলাম কত 2205 জুল হলো। এন্ড টোটাল শক্তি কত হবে, টোটাল শক্তি হচ্ছে মোট শক্তি আর কি, টিবি এবং ভিবি মানে বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করতে হবে। যোগ করলাম, দেখো কত হলো 2940 জুল। এখন যদি সি বিন্দুতেও মোট শক্তি 2940 জুল হয়, তাহলে আমরা বলতে পারবো যে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে। আর যদি না মানে যদি সেম না হয় তাহলে মানবে না। তাহলে দেখো সি বিন্দু, এই দেখো একদম ভূমিতে এসে পড়ে গেল সি বিন্দু। তাহলে সি বিন্দুতে আমাদের কি করতে হবে, প্রথমে বেগ বের করতে হবে, গতিশক্তি বের করবো তো তাই বেগ এই জায়গায়। তো এ থেকে সি মানে বস্তুটার আদি অবস্থান আছে এ, শেষ অবস্থান আছে সি, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত 60 মিটার। তাহলে এর জন্য দেখো ভি স্কয়ার সমান কত লিখছি, ইউ স্কয়ার প্লাস 2 এ, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এন্ড আদিবেগ কত, আদিবেগ আমরা যখন বস্তুটাকে এই বিন্দুতে ছিল তখন আদিবেগ তো 0, এই জন্য এখানে 0 ধরা হয়েছে। 2gh এর মান এখানে কত 60, দেখো আদি অবস্থান এ, শেষ অবস্থান আছে সি, তার মানে এসি দূরত্ব কত 60 মিটার। তাহলে এবার হিসাব করলাম ভির মান কত হলো 34.3 মিটার পার সেকেন্ড। এখন গতিশক্তি কত, গতিশক্তি টিসি সমান হাফ এম ভি স্কয়ার, এই যে তো ভির মান এখানে বসিয়ে দিলাম, টোটাল গুণ করে কত হলো 2940 জুল। এখন এখানে বিভব শক্তির মান 0, বলতো কেন, কারণ এটা দেখো ভূমিতেই রয়েছে। ভূমিতে যদি থাকে তাহলে ভূমি থেকে উচ্চতা তো নাই, ভূমি থেকে উচ্চতা কত, ভূমি থেকে উচ্চতা তো নাই 0, তার জন্য এখানে 0 দিয়ে এখানে 0 দিয়ে রাখা হয়েছে। এখন দেখো এইটা আর এই যে 0টা যদি যোগ করি তাহলে কত হলো, টোটাল শক্তি সমান হয়ে গেছে। দেখছো বি বিন্দুতে যা সি বিন্দুতে সেম আসছে, তার জন্য আমরা বলতে পারি বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছিল, মানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে। দেখছো আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করলাম, ঠিক আছে না। একইভাবে এই যে ম্যাথটা দেখো 2 নাম্বারটা, এটা আসছে এই যে ঢাকা বোর্ড 2025 সালে আসছে। এটা ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা তোমরা খুঁজে দেখবা, এরকম একটা প্রশ্ন আসছে। একটা বস্তু দেখো এই উপরে রয়েছে একদম এখানে, ওই বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি, আর এখানে ভূমি থেকে উচ্চতা দেওয়া আছে কত 100 মিটার, ঠিক আছে না। এখানে বলা হচ্ছে যে যেমন দেখো পি কিউ, কিউ আর, আর এস, এস টি, টিও সব সমান, মানে দেখো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত সমান, মানে প্রত্যেকটা দূরত্ব ওই যে ছোট ছোট যেটা দূরত্ব গুলো সমান। সমান যদি হয়, এখন কি বলছে, যদি সমান হয় তাহলে এখানে দেখো পি কিউ যদি হয়, বস্তুটি উপর থেকে নিচে দিকে পড়তেছে, মানে পি থেকে শুরু করে পড়ে ও বিন্দুতে, ও বিন্দুর দিকে আসতেছে। এখন আমাদের প্রশ্ন করা হচ্ছে দুইটা, যে একটা আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দাও। ওই যে একটু আগে 1 নম্বর যেরকম করছি না, ঠিক সেরকমই এখন আমাদের এই ম্যাথটা করতে হবে। প্রশ্নটা আছে আর বিন্দু এবং টি বিন্দুতে শক্তির, এই যে আর বিন্দু, আর বিন্দু হচ্ছে সেটা, আর টি বিন্দু হচ্ছে এটা, এই দুইটা বিন্দুতে মোট শক্তিটা বের করতে হবে। শক্তি বের করে আমাদের বলতে হবে যে এখানে শক্তির নিত্যতা মেনে চলেছে কিনা, মানে মোট শক্তির পরিমাণ সেম আসছে নাকি আসে নাই। এখন দেখো এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এখানে বস্তুর ভর কত দেওয়া আছে, দেখো বস্তুর ভর আছে 10 কেজি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এখানে বস্তুর ভর 10 কেজি।
অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, এটা তো মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এখানে দেখো পি কিউ, কিউ আর, আর এস, এস টি, টিও, এটার প্রত্যেকটার অংশের মান হচ্ছে 20 মিটার। কিভাবে বুঝলাম দেখো, এইখান থেকে শুরু করে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5টা ভাগ আছে। 5টা ভাগের প্রত্যেকটা ভাগের মান সমান, তাহলে 100কে যদি 5 ভাগ করি তাহলে কত হয়? 20 হবে না? 20 মিটার। মানে প্রত্যেকটা অংশের উচ্চতা বা দূরত্ব হচ্ছে 20 মিটার করে। ওকে, 20 মিটার করে হলো। এখন দেখো তার জন্য এরকম লেখা আছে পি কিউ, কিউ আর, আর এস, এস টি, টিও সমান হচ্ছে 10 মিটার। তাহলে টোটাল উচ্চতা তো এই যে 100 মিটার, টোটাল উচ্চতা তো দেওয়াই আছে 100 মিটার, তো এরকম ভাবে রাখছি। এখন দেখো আর বিন্দুতে আমাদের মোট শক্তির পরিমাণ বের করতে হবে। তো মোট শক্তির পরিমাণ বের করতে হলে আমাদের দুইটা জিনিস বের করতে হয়। কি কি বলতো? বিভব শক্তি এবং গতিশক্তি। তাহলে প্রথমে আমরা গতিশক্তি বের করে নেব। কত হয় দেখো, আর বিন্দুতে মোট শক্তির পরিমাণ বের করব। আর বিন্দুটা কি? পি থেকে, দেখো পি থেকে বস্তুটা নিচের দিকে পড়ছে, তাই না? দেখো পি থেকে নিচের দিকে পড়তেছে, আর বিন্দুতে দেখো এটা আছে পি বিন্দু আর এটা আছে আর বিন্দু। তাহলে দেখো এখান থেকে এটুকু আছে 20 মিটার, এখান থেকে এতটুকু 20 মিটার। টোটাল উচ্চতা কত হলো এখানে? 20 গুণ 2 মানে 40 মিটার। মানে উপর থেকে 40 মিটার নিচের দিকে পড়ছে। আর নিচ থেকে কতটুকু উপরে রয়েছে দেখো, উপর থেকে যদি নিচের দিকে এখান থেকে এই পর্যন্ত যদি 40 মিটার হয়, 40 মিটার, আর নিচ থেকে তাহলে এখান থেকে এতটুকু কত হবে? কারণ আমরা যখন বিভব শক্তি বের করব তখন তো আমাদের ভূমি থেকে উচ্চতা লাগবে। টোটাল তো 100 মিটার, সেখান থেকে উপরের অংশটা 40 মিটার বিয়োগ করে দিলে নিচেরটা কত থাকবে? এই 60 মিটার থাকবে। তার মানে নিচের অংশের পরিমাণ হচ্ছে 60 মিটার। এই জন্য এখানে লেখা আছে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা হচ্ছে 60 মিটার। এখন আমরা এখানে আর বিন্দুতে বেগ বের করব। তো বেগের সূত্র কি? ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2gh। এখন দেখো আমি একবারে এই সূত্রটা ইউজ করেছি। ভি স্কয়ার সমান কত? ইউ স্কয়ার যোগ 2gh। ইউ এর মান কত? ইউ এর মান 0। কেন? কারণ এই বস্তুটা যখন পি বিন্দুতে ছিল, এই যে দেখো পি বিন্দুতে যখন ছিল তখন তার হচ্ছে আদি বেগ 0 ছিল। কত ছিল? 0 ছিল। এই দেখো, কারণ এখানে তো স্থির অবস্থায় রয়েছে। স্থির অবস্থা থাকলে তার কোনো বেগ থাকে না, তার জন্য এখানে আদি বেগ 0 ধরা হয়েছে। ঠিক আছে না? এরকম ভাবে ওটা যদি 0 হয়ে যায় তার মানে ইউ স্কয়ারের মান 0, এজন্য ভি স্কয়ার সমান 2gh লেখা হয়েছে। এই যে লেখা হলো। এখন আমরা 2 বসিয়ে দিলাম, জি এর মান বসিয়ে দিলাম, এইচ এর মান 40। এখন এইচ এর এটা 3টা গুণ করে দেব। 2 × 9.8 ইনটু হচ্ছে 40, গুণ করলে কত হয়? 784 হলো। এটাকে রুট করে দিলাম, দেখি একটু রুট করে দিই। এই দেখো রুট করে দিচ্ছি, কত হচ্ছে? 784। কত মান হয়? এই যে 28 মিটার পার সেকেন্ড। 28.0 দেওয়া হয়েছে, ওটার মানে হচ্ছে 28, মানে 28 মিটার পার সেকেন্ড। এখন গতিশক্তি বের করা যাবে। গতিশক্তি সূত্র কি? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো হাফ এম এর মান বসিয়ে দিলাম, ভি এর স্কয়ার, ভি এর মানটা বসিয়ে দিলাম 28। টোটাল আমরা গুণ করে হিসাব করব, তাহলে কত হলো? এই যে 3920 জুল। 3920 জুল। এটা হচ্ছে টি আর। টি আর দ্বারা কি বোঝাচ্ছি? যে আর বিন্দুতে বিভব গতিশক্তি। এখন বিভব শক্তি তো বের করতে হবে, গতিশক্তি যেরকম আমরা বের করছি এটা আমাদের লাগবে। গতিশক্তির সূত্র যেমন আমরা ইউজ করেছি, আর বিভব শক্তির সূত্র আমাদের ইউজ করতে হবে। mgh, m এর মান, g এর মান, h এর মান। এই দেখো h টা কেন? h এর মান মানে ভূমি থেকে উচ্চতা। ভূমি থেকে আর এই বিন্দুর উচ্চতা কত? এই যে এখানে 20 মিটার, 20 মিটার, 20 মিটার, মানে কত হচ্ছে? 60 মিটার। 60 মিটার দিয়ে দেবো। টোটাল আমরা হিসাব করব, কত হলো? 5880 জুল। এখন আমাদের মোট শক্তি বের করতে হবে। টোটাল এনার্জি ই সমান কত? টিআর যোগ ভিআর, মানে আর বিন্দুতে বিভব শক্তি এবং আর বিন্দুতেই গতিশক্তি। টোটাল আমরা যোগ করে দিলাম। বিভব শক্তির মান, গতিশক্তির মান এটা, বিভব শক্তির মান এটা। যোগ করলে কত হয়? 9800 জুল। ঠিক আছে, 9800 জুল মানে 9800 জুল, তাই না? এরকম 9800 জুল হলো। ওকে, এখন আমরা টি বিন্দুতে আমাদের বলছে না, প্রশ্নটা হয়েছিল যে আর বিন্দুতে এবং টি বিন্দুতে মোট শক্তি সংরক্ষণশীল হবে কিনা, মানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে কিনা। তাহলে আর বিন্দুতে যেমন আমরা মোট শক্তি বের করেছি, টি বিন্দুতে আমাদের মোট শক্তির পরিমাণ বের করতে হবে। যদি আর বিন্দুর মোট শক্তির সমান হয় টি বিন্দুতেও, তাহলে আমরা বলবো যে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে বা শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়েছিল। ওকে, তাহলে টি বিন্দুতে আমাদের এখন একইভাবে প্রথমে বেগ বের করতে হবে, তারপর গতিশক্তি এবং বিভব শক্তি। এই 3টা ধাপগুলো
অতিক্রম করলে আমরা এটার মান আনসার করতে পারবো আর কি। তো পি, এই বস্তুটা পি থেকে টি বিন্দুতে চলে আসছে, তাই না? তো বস্তুটা ছিল প্রথমে পি বিন্দুতে, এখন আসতেছে টি বিন্দুতে। তাহলে কতটুকু দূরত্ব এখানে আসলো, যে এখান থেকে এই পর্যন্ত? আর দেখো প্রত্যেকটা অংশ তো 20 মিটার করে, তাহলে চারটা অংশ অতিক্রম করেছে। তাহলে কত হবে? 20 গুণ 4। দেখো 4 মধ্যে এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20, ঠিক আছে? তাহলে কত হলো? 20 মোট টোটাল 40। 40 গুণ মানে সরি 4 গুণ কত? 20। কত হচ্ছে তাহলে এখানে? 80 মিটার। তার মানে 80 মিটার উপর থেকে নিচের দিকে পড়ছে। তাহলে নিচ থেকে অর্থাৎ ভূমি থেকে কত উপরে রয়েছে? ও থেকে টি পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। তার মানে বস্তুটা পি থেকে টিতে আসলো, অর্থাৎ 80 মিটার নিচে নেমে আসলো, আর ভূমি থেকে তখন 20 মিটার উপরে থাকলো। দুটাই আমাদের লাগবে। এই দেখো, তাহলে ভি স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2gh, কারণ বস্তুটা যখন পি বিন্দুতে থাকবে তখন আদিবেগ কত? 0। এজন্য ওইটা ইউ স্কয়ারটাকে বাদ দেওয়া হয়েছে, ভি স্কয়ার সমান 2gh ধরা হয়েছে। 2gh এর মান 80, হিসাব করবো, এটাকে রুট করলে কত হয়? 39.6 মিটার পার সেকেন্ড। প্রতিশক্তি এখন কত হবে? প্রতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো মানগুলো এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হলো? 7840 জুল। এখন এই টি বিন্দুতে আমাদের বিভব শক্তিটাও বের করতে হবে। এমজিএইচ, এম এর মান, জি এর মান এবং এইচ এর মান দেখো ভূমি থেকে কত উপরে রয়েছে? টি বিন্দুটা ভূমি থেকে মাত্র 20 মিটার উপরে রয়েছে, যে 20 মিটার নিচে। তাহলে ভূমি থেকে উচ্চতা লাগবে আমাদের, বা ভূমি থেকে উচ্চতাটাকে কাউন্ট করতে হবে বিভব শক্তির ক্ষেত্রে। যখনই বিভব শক্তি বের করতে বলবে তখন বস্তুটা ভূমি থেকে কত উপরে রয়েছে সেটা আমাদের লাগবে। এটা আগেও বলতেছি, এখনো বললাম। এখন দেখো কত হলো, এইভাবে বসিয়ে দিলাম মানটা 1960 জুল। এখন টোটাল জুল কত হবে? টোটাল টি বিন্দুতে মোট শক্তি কত? বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি কত হচ্ছে? 9800 জুল। যা হচ্ছে দেখো এখানে আর বিন্দুতেও কিন্তু সেম ছিল। দেখো আর বিন্দুতে কত? এই যে আর বিন্দুতেও কিন্তু এই মানটা ছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আর বিন্দুতে এবং টি বিন্দুতে মোট শক্তির পরিমাণ যেহেতু সেম, তার মানে এটা কি হয়েছে? শক্তির সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হয়েছে। এই যে এটা বলে দেবে যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়, ঠিক আছে? এইভাবে বলবো। দেখছো, এইভাবে কিন্তু পরীক্ষা আসবে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বেশিরভাগ ঘ নাম্বার প্রশ্নে এসে থাকে। এখন দেখো 3 নাম্বার প্রশ্ন। বস্তুটিকে, এই যে আরেকটা বস্তু রয়েছে, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2022 সালে প্রশ্নটা এসেছে। আমি করেছি কি এখানে টাইপ ভিত্তিক ভাবে এখানে প্রশ্নগুলো উল্লেখ করেছি। এই 5টা প্রশ্ন সৃজনশীল করাবো এই টাইপের। এইগুলো করলে তোমরা ইনশাআল্লাহ 100% যত রকম প্রশ্ন আসুক না কেন পারবা। বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। এই যে বস্তুটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, ফ্রিলি যদি মুভ করতে থাকে, নিচে দিকে পড়তে থাকে, তাহলে এখানে যখন বি বিন্দুতে আসবে তখন সময় লাগবে 10 সেকেন্ড। এখন প্রশ্নটা হচ্ছে, দেখো প্রশ্ন হচ্ছে বস্তুটা যখন এ বিন্দুতে থাকবে, দেখো বস্তুটা এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে যখন আসবে তখন শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দাও। মানে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সেম থাকবে নাকি ডিফারেন্ট হবে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ফাইন্ড করে তারপরে বলতে হবে যে এখানে শক্তির সংরক্ষণশীলতার পরিলক্ষিত হয়েছে নাকি হয় নাই। ওকে, তো একই রকম ভাবে আমাদের যে প্রশ্নটা আর কি ছিল, উদ্দীপক যেটা ছিল, এখান থেকে দেখো ভর, বস্তুর ভরটা কত? বস্তুর মাসটা হচ্ছে 250 গ্রাম দেওয়া আছে। দেখো গ্রাম, ঠিক আছে? দেখো এই তথ্যের আলোকে আমরা এগুলোকে লিখে, উদ্দীপকে যেটা দেওয়া আছে ভর দেওয়া আছে, ভর কত? 250 গ্রাম। এটাকে আমাদের কেজিতে কনভার্ট করে নিতে হবে। কেজিতে কনভার্ট করার জন্য দেখো 250 এটাকে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। দেখো 1000 দিয়ে ভাগ করলাম, কত হলো? 0.22, সরি 250, তাই না? এই যে 250 ছিল, এখানে কত হবে? 250 কত হবে? এই যে 0.25 কেজি, কেজিতে কনভার্ট করে নিলাম। আবার এখানে দেওয়া আছে AB is to BC আর সমান কত? 1:2 দেওয়া আছে। দেখো এই যে AB is to BC সমান আছে 1:2 দেওয়া আছে। তাহলে এইখান থেকে আবার A থেকে B তে আসতে সময় লাগে 10 সেকেন্ড। দেখো এখানে বলছে যে A থেকে B তে আসতে সময় লাগে 10 সেকেন্ড। এটার উপর ভিত্তি করে আমাদের উচ্চতাগুলো বের করে নিতে হবে। এই বিন্দুতে একটি বস্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, মানে একটা বস্তু এই বিন্দুতে ছিল, সেখান থেকে বস্তুটাকে কি করা হচ্ছে? ফ্রিলি ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে এই বিন্দুতে যখন ছিল তখন তার আদিবেগ কত ছিল? এখানে 0 ছিল। যদি একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় বা স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়,
যদি কোন জায়গা থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার আদিবেগ শূন্য, এটা ধরতে হবে, বলে দেওয়া থাকবে না, তবে এটা ধরে নিতে হবে এটা শূন্য। তো প্রথমে আমরা এ বি এবং এসি এর উচ্চতা বের করব, তারপর গতিশক্তি এবং বেগশক্তি হিসাব করে এই মোট শক্তি বের করব। তো বস্তুটি এ থেকে বি তে আসতে 10 সেকেন্ড সময় লাগে। যেহেতু বস্তুটা দেখো আমরা যে সূত্র জানি এস সমান কত, ইউটি প্লাস হাফ জি টি এ স্কয়ার, যেহেতু আদিবেগ শূন্য তাহলে টি গুণ করলেও এটা শূন্য হয়ে যাবে, তাই এই টার্মটাকে ইগনোর করা হয়েছে। এস সমান কত, হাফ জি টি স্কয়ার, এই যে হাফ জি টি স্কয়ার, হাফ জি টির মান বসালাম, স্কয়ার করলাম, কত হলো 490 মিটার। দেখো শুধুমাত্র এ থেকে বি এটুকু 490 মিটার, ঠিক আছে, 490 মিটার। এটা এইভাবে বের করেছি। আবার এখানে তাহলে এ বির মান হচ্ছে 490 মিটার, আবার বিসি সমান আছে এ বি এর ডাবল। দেখো এখানে বলা হচ্ছে না যে এ বি ইস টু বিসি সমান কত 1:2, তাই না? এখানে আমরা লিখতে পারি যে এ বি ভাগ হচ্ছে বিসি সমান কত 1/2, বা বিসি সমান কত হবে, বিসি সমান হবে 2 ইন্টু এ বি। তো এ বির মান তো আমরা জানি, দেখো এ বির মান কত 490 বসিয়ে দিলাম, টোটাল কত হলো 980 মিটার হলো। তাহলে এসি টোটাল এ থেকে সি পর্যন্ত, দেখো একদম এ থেকে শুরু করে সি পর্যন্ত এখানে আছে 490 আর এখানে আছে কত এই যে 980, তাই টোটাল হিসাব করে 1470 মিটার হলো, 1470 মিটার। এখন আছে মূল এর কি খেলা শুরু, ঠিক আছে। এখন দেখো এই বিন্দুতে মোট শক্তি বের করতে হবে। মোট শক্তি বের করার জন্য আমাদের প্রথমে গতিশক্তি বের করে নিতে হবে, তার মানে প্রথমে বেগ বের করে নিতে হবে, তাই না? এবং গতি, তো এখানে তো একটা বস্তুর বেগ শূন্য, কারণ স্থির অবস্থায় রয়েছে, আদিবেগ এখানে ভি এ, বিভব শক্তি কত হবে, মানে এ বিন্দুতে ভি এ, তো এম জি এইচ, এম এর মান, জির মান আর এইচ এর মান বসিয়ে দিলাম, কত হলো টোটাল হিসাব করে এত হলো। গতিশক্তি এখানে শূন্য, কেন? কারণ বেগ শূন্য, বেগের শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে পুরোটাই শূন্য হয়ে যায়। গতিশক্তি টোটাল শক্তি কত হবে, এটা সাথে এটা যোগ করে দেবো, তাহলে এত হলো। এটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি। এখন একইভাবে বি বিন্দুতে মোট শক্তি বের করবো, সি বিন্দুতে মোট শক্তি বের করবো। তো বি বিন্দুতে কিন্তু উচ্চতা কত, এই যে 980 মিটার। কোথা থেকে দেখো 980 মিটার কোথা থেকে আসলো, এই যে বি বিন্দুতে, মানে এ থেকে বি বিন্দুতে। এখান থেকে আমরা একটু বের করেছি একটু আগে, কিন্তু মানে এ বির দূরত্ব বের করছি না, এ থেকে বি, মানে বি থেকে, হ্যাঁ দেখো, তাহলে ওই যে উচ্চতাটা সেটা আমরা লিখলাম সরাসরি। এখন পতনের উচ্চতা কত, মানে কতটুকু উপর থেকে নিচে কতটুকু পড়লো আর কি। দেখো এই যে 490 কত লিখছি 980 কিসের মান, এখানে কিন্তু একটু আগে আমরা করছিলাম 980 মানে বিসির মান, মানে নিচের, নিচ থেকে উপরে, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে না? আর উপরেরটা আমরা হিসাব করে কতটা পেয়েছি, দেখো উপরেরটা হিসাব হচ্ছে 490, এই যে 490, ওই 490টা আমাদের লাগবে এখানে, দেখো তাই লিখলাম যে 490 হলো, মানে এটা হচ্ছে পতনের উচ্চতা, মানে এ থেকে বি এর উচ্চতা। এখন বস্তুটা ছিল এ বিন্দুতে, গতিশক্তি বের করার জন্য আমরা কি বললাম, গতিশক্তি বের করার জন্য বস্তুটা যে পয়েন্টে ছিল আর যেখানে লাস্টে যে থামবে তার মধ্যবর্তী দূরত্ব লাগবে। ওকে, এই জন্য আমরা বলেছি যে পতনের উচ্চতা মানে কতটুকু নেমে আসবে, 490 মিটার নেমে আসবে। আর ভূমি থেকে কত উপরে থাকবে, মানে বি থেকে সি পর্যন্ত বা বিসি দূরত্বটা, সেটা কত, এই যে 980। এখন বেগ আমাদের বের করতে হবে, বেগ সমান কত, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি, যেহেতু আদিবেগ শূন্য তাহলে 2জি এইচ এর মান বসিয়ে দিলাম। ভির মান কত হলো 98 মিটার পার সেকেন্ড। গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কয়ার। দেখো সবকিছুর মান বসিয়ে দিলে 12.5 জুল হলো। বিভব শক্তি কত হবে, বিভব শক্তি আছে এমজি এইচ, সূত্র কি এমজি এইচ, এম এর মান বসিয়ে দিলাম, জির মান আর এইচ এর মান। এইচ এর মান কত, ভূমি থেকে উচ্চতা হচ্ছে 980 মিটার, এই যে 980, তাহলে কত হবে, এটা হচ্ছে 2401 জুল হলো। টোটাল যোগ করে দেব, বিভব শক্তির গতিশক্তি কত হলো, এই বিন্দুতে সেম, এই বিন্দুতে যা আসছে বি বিন্দুতে তাই আসছে। সি বিন্দুতে তাহলে বের করব, সি বিন্দুতে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা শূন্য, কিন্তু পতনের উচ্চতা কত, দেখো বস্তুটা পড়ছে হচ্ছে এ থেকে সি পর্যন্ত, তো এ থেকে সি এর দূরত্ব মানে একদম উপর থেকে নিচে পড়ছে, এখানে 1490 না 70, 1470 হলো। তাহলে এখানে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, যে তা আদিবেগ শূন্য, টোটাল হিসাব করলাম এই যে এত হলো বেগ। এখন এখানে গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার মান বসিয়ে দিলাম, যত হলো। আর এখানে যেহেতু বিভব শক্তি শূন্য হবে, বলতো কেন, কারণ ভূমি থেকে উচ্চতা হচ্ছে শূন্য, আর উচ্চতা শূন্য হলে আমরা জানি বিভব শক্তি হচ্ছে এমজি এইচ, এইচ এর মান শূন্য হলে তো সবকিছু শূন্য হয়ে যায়। এই যে দেখো
মোট শক্তি। তো তিনটা পয়েন্টে মোট শক্তির পরিমাণ সেম, যেহেতু এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটা পয়েন্টেই মোট শক্তির পরিমাণ সেম, তাহলে আমরা বলতে পারি যে এখানে এটা কি প্রশ্ন করা হয়েছে, দেখো প্রশ্ন হচ্ছে যে এ, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হবে কিনা। হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হবে, অর্থাৎ শক্তির নিত্যতা মেনে চলবে। নেক্সটের যে প্রশ্নটা দেখো 4 নম্বর, 1500 জুল শক্তি সম্পন্ন দুটি বৈদ্যুতিক মোটর একই সাথে কাজ করছে। একটি মোটর 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তুলছে, অন্যটি 12 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলছে। জির মান দেওয়া আছে। চট্টগ্রাম বোর্ড 2022 সালে এটা আসছে। এখন বলছে মোটর দুটি শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতার নীতির আলোকে ব্যাখ্যা করো। এখন দেখো এটা আমরা যেটা করব, প্রথম যে মোটরের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা, হ্যাঁ আমরা বের করব। তো প্রথম মোটর কি করতে পারে, একটি মোটর মানে 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তুলতে পারে। তাহলে প্রথম মোটরের শক্তি কত হবে, আমরা জানি mgh, m এর মান, g এর মান, s এর মান বসিয়ে দিলাম, এত হলো 1176 জুল হলো। এখন প্রথম মোটরের কার্যকর শক্তি W1 সমান হচ্ছে এত, এই মানটা। এটা আমরা কোথায় পেলাম, এই যে অঙ্ক করার মাধ্যমে কেবল এটা পেলাম, এটাকে W1 ধরেছি। আবার দ্বিতীয় মানে প্রদত্ত ক্ষমতা কত, শক্তি কত ছিল, মানে ওই যে মোটরটাকে কতটুকু শক্তি দেওয়া হয়েছিল, দেখো 1500 জুল, ঠিক আছে, ওইটা হবে W এর মান, এই যে 1500 জুল। এখন মোটরের অপচয়কৃত শক্তি, মানে ওই বস্তুতে মোট শক্তি দেওয়া হয়েছে 1500, কিন্তু তুমি ওইখান থেকে যতটুকু শক্তি পেলে, হ্যাঁ যতটুকু তুমি পাবা সেটা হচ্ছে 1176। তাহলে কতটুকু শক্তি অপচয় হয়ে গেছে, যতটা আমরা পাবো না। তাহলে মোট প্রদত্ত শক্তি থেকে যতটুকু শক্তি আমরা পেয়েছি ওই শক্তিটা কত বিয়োগ করে দিলাম, 324 জুল হলো, 324 জুল হলো। আবার বলা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে প্রথম মোটরে প্রদত্ত 1500 জুল বৈদ্যুতিক শক্তির মধ্যে মাত্র 1176 জুল শক্তি উত্তোলনের জন্য, মানে বস্তুটাকে ওঠানোর জন্য কাজ করেছে তথা বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। বাকি যে 324 জুল শক্তির অপচয় হয়েছে। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে সংরক্ষণশীলতা কত হবে, দ্বিতীয় মোটরের কার্যকর শক্তি হচ্ছে কত হবে, 10 মিটার উচ্চতায় বিভব শক্তি। তো 10 মিটার উচ্চতায় বিভব শক্তি mgh, m এর মান, g এর মান, s এর মান বসিয়ে দিলাম, কত হলো 1176 জুল হলো। এখন সবকিছু দেওয়া আছে, ভরের পরিমাণ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর এই সবগুলো। তাহলে এখানে অপচয় করা শক্তির পরিমাণ, মানে বস্তুটাকে মোট দেওয়া হয়েছে 1500 জুল আর পাওয়া গিয়েছে এই যে এত জুল, তাহলে এখানে কত 324 জুল। তাহলে এখানেও অপচয়কৃত শক্তির পরিমাণ সেম। অতএব শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে দ্বিতীয় মোটরে প্রদত্ত 1500 জুল বৈদ্যুতিক শক্তির মধ্যে 1176 জুল শক্তি বস্তু উত্তোলনের জন্য বিভব শক্তিতে রূপান্তরিত হয়, বাকি এত শক্তির অপচয় হয়। মানে এখানে অপচয়কৃত যে শক্তির পরিমাণটা সেম রয়েছে, অর্থাৎ অপচয়কৃত শক্তি এবং কার্যকর শক্তির যোগফল প্রদত্ত মোট শক্তির সমান, যা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে। মানে যদি অপচয়কৃত শক্তি আর যতটুকু শক্তি ব্যয় করা হয়েছে টোটাল যদি আমরা যোগ করি তাহলে মোট শক্তির সমান হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা করলে তোমাদের এই টাইপের যত প্রশ্ন আসবে ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তর তোমরা পারবা, যদি তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, হ্যাঁ লেখচিত্র, লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি, পি বিন্দুতে মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে। পি বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে এখানে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে। দেখো গতিশক্তির এখানে মান কত, এই যে এটা দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকের তথ্য অনুসারে শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা, সমর্থন, এটা আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাইতে হবে। ধরি বস্তুটির ভর হচ্ছে 2 কেজি, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, এটি টি সেকেন্ডে সময় কি করলো, ভূমি স্পর্শ করছে। দেখো টি সময়ে যখন টি সেকেন্ড থাকবে তখন ভূমি স্পর্শ করছে মনে করো। এখন টি সমান যখন 0 সময় এটি কত উচ্চতায় ছিল, এখানে আদিবেগ মনে করো 0, তাহলে এই সমান কত, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আদিবেগ যেহেতু 0 তাহলে এটা 0 হয়ে যায়, হাফ জির মান আর টির মান স্কয়ার করে দিলাম, তাহলে এত হলো। এখন বস্তুটির উচ্চতা কত ছিল, 313.6 মিটার ছিল। মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি কত, বিভব শক্তি যোগ গতিশক্তি, যোগ করলাম তাহলে কত হবে, এত জুল হলো, তাই না। অর্থাৎ যখন সময় 0 তখন মোট যান্ত্রিক শক্তি, আচ্ছা মোট যান্ত্রিক শক্তি মানেই হচ্ছে মোট শক্তি, টোটাল শক্তি,
এটা কিভাবে বের করব? মোট বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করে পাবো। যখন সময় 8 সেকেন্ড, ভূমি স্পর্শ করার মুহূর্তের বিভব শক্তি 0, কারণ এখানে তো উচ্চতা নাই, 0। এবং গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার সমান তো এতই হবে, দেওয়া আছে। তাহলে টি সময় যখন 0, তখন সেকেন্ডে মোট যান্ত্রিক শক্তি কত হবে? মোট যান্ত্রিক শক্তি তো মোট বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল হবে। যোগফল তো সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই সমান ই2, মানে ই1 এবং ই2 সমান, মানে যখন দেখো বিভব মোট শক্তি বের করেছিলাম যান্ত্রিক শক্তি, এখানে ই এটা হলো, আর এখানে দেখো মোট যান্ত্রিক শক্তি এখানেও সেম একই আসছে। অর্থাৎ যখন টি সমান 0, টি সমান 8 সেকেন্ডে মোট যান্ত্রিক শক্তি সমান, এটি শক্তির সংরক্ষণশীলতার নীতির পূর্ণ সমর্থন, যেখানে এইচ উচ্চতায় বিভব শক্তি ভূমি স্পর্শ করার মুহূর্তের কি করার পর সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখো এখানে আমরা পাঁচ টাইপের ম্যাথ সমাধান করলাম, তাই না? এই যে 5 টাইপের যে ম্যাথ করলাম, এটাই শক্তির সংরক্ষণশীলতার যে নীতিগুলো আছে এখান থেকে এই 5 টাইপের ম্যাথ ইনশাল্লাহ আসবে। এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, সব ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। তো আজকের ক্লাসে আমরা এতটুকু আলোচনা সীমাবদ্ধ রাখবো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে আলোচনা করবো। তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করিও। ইনশাল্লাহ আমরা যেন আরো বড় ফ্যামিলির সদস্য হতে পারি এবং সারা বাংলাদেশের আরো অনেক ছাত্রছাত্রীদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি জ্ঞান বিতরণ করার মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।